এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার উগ্রপন্থী যোগ রয়েছে। জলপাইগুড়িতে শাসক দলের একাধিক ইস্যু নিয়ে তুলোধনা সুকান্ত মজুমদারের। তিনি যদি ভাইস চেয়ারম্যান না থাকতে পারেন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারেন না। সুকান্তকে ধন্যবাদ ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। শহর জলপাইগুড়িতে জলাভূমি রক্ষায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে যৌথ পরিবেশ মঞ্চ। প্রশাসনের পর এবার সেচ দপ্তর। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর পশ্চিম পারে জলা বুঝিয়ে নির্মাণ কাজ রুখতে জোর তৎপরতা প্রশাসনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলায় উগ্রপন্থীর যোগ রয়েছে। শনিবার জলপাইগুড়িতে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, দিদিমণির জান, তার অপর নাম শাহজাহান। রেশনের চাল, আবাস যোজনার টাকা সহ অন্যের বউ পর্যন্ত চুরি করে তৃণমূল। এদিন এক কথায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত। শনিবার জেলা বিজেপির ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। শহরের শান্তিপাড়া থেকে আয়োজিত প্রতিবাদ মিছিলে পা মেলান তিনি। তারপরে ডিভিসি রোড স্থিত জেলা কার্যালয়ে জনসভায় যোগ দেন। এর আগে সাময়িক বিশ্রামের জন্য শহরের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই রাজ্যে সংবিধান আক্রান্ত। একই সঙ্গে শাহজাহান শেখকেও রীতিমতো এক হাত নিলেন তিনি। এরই পরে সুকান্তর গলায় শোনা যায়, এর থেকেই পরিষ্কার আগামীতে পশ্চিমবঙ্গের হাল তৃণমূলের হাতে থাকলে কি হবে। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় এহেনই মন্তব্য করলেন তিনি। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা, সেখানে দিদিমণির জান, তার ভাই শাহজাহান। দিদিমণির জান, তার নাম শাহজাহান। সেই শাহজাহান শেখের বাড়িতে ইডি গেছিল। ইডিকে এটি কেন্দ্রীয় সংস্থা, তাদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে আমরা দেখছি আর ভাবছি যে আগামী দিনে, আমি কালকে রাত্রিবেলা একটা দুঃস্বপ্ন দেখলাম। হোটেলে শুয়েছিলাম কুচবিহারে, যেহেতু জলপাইগুড়ি আমার পরিচিত জায়গা, জলপাইগুড়ির সাথে আত্মীয়তার বন্ধনের আবদ্ধ আপনারা সবাই জানেন। আমি দেখছিলাম জলপাইগুড়ি বিভিন্ন জায়গা, বেগুনটারি থেকে শুরু করে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে ওই শাহজাহান শেখের মতো কিছু লোক হাতে তরোয়াল নিয়ে দাবিয়ে বেড়াচ্ছে, দোকান ভাঙছে, আগুন লাগাচ্ছে, স্কুল পুড়িয়ে দিচ্ছে। ভাবছি তখন জনতা চিৎকার করছে, পুলিশ পুলিশ, মুখ্যমন্ত্রী বাঁচান, পুলিশ। কেউ আসছে না, কেউ বাঁচাতে আসছে না। স্বপ্ন দেখেছে তাকে। আপনারা মনে রাখবেন, এই স্বপ্ন হয়তো সত্যি হয়ে যেতে পারে। কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে ভারত বিরোধী শক্তিকে, জেহাদিদেরকে বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের জামাতের লোক হয়ে কাজ করে, যেভাবে তাদের আস্তানা দিয়েছে, আস্কারা দিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত আমাদের বিজেপিকে রুখে দিতে হবে, আমাদেরকে আটকাতে হবে, আমাদেরকে। সন্দেশখালীতে গতকাল যে ঘটনা ঘটেছে, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায় এই ধরনের পকেট তৈরি হয়ে আছে, যেখানে জেহাদিদের দুরন্তপনা চলে এবং তারা যেভাবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের উপর যেভাবে আক্রমণ হানিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এদের সাথে জামাতের যোগাযোগ আছে, ভারত বিরোধী শক্তির যোগাযোগ আছে এবং এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না পারে, 2 বছর অপেক্ষা করতে বলুন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির সরকার ওই এলাকায় যারা এই ধরনের উপদ্রবীয় কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। শুধু তাই নয়, যে বাড়ির তালা ভাঙাতে গিয়ে এত ঝামেলা, সেই বাড়ির উপর বুলডোজার চলবে 26 সাল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
আমি যদি ভাইস চেয়ারম্যান না থাকতে পারি তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারবেন না। সুকান্ত মজুমদারের বক্তব্যের জবাবে এমনটাই জানালেন জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শনিবার জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্যে তৃণমূলের জেলার বিভিন্ন নেতাদের দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ জোগাড় করে দিলে তিনি নিজেই সেই তালিকা ইডি সিবিআই এর হাতে তুলে দেবেন বলে মন্তব্য করেন। পাশাপাশি জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় যিনি বলেন দুজনকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া যার অর্থ খুন করা সেই অভিযোগ রয়েছে, তিনি কি করে ভাইস চেয়ারম্যান পদে বসে থাকেন এমনটাও কটাক্ষ করেছিলেন সুকান্ত। আজকে ভাবতে অবাক লাগে, এই যে জলপাইগুড়ি এত শিক্ষিত জায়গা, এত বড় মিউনিসিপ্যালিটি, এত পুরনো মিউনিসিপ্যালিটি, কত বছর মিউনিসিপ্যালিটি? 150 বছর, 155 বছর হতে চলছে। তার ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে, ভাগি সারেন্ডার করেছে। সেই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি? দুজনকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, মানে ইনডাইরেক্টলি খুন করেছে সেই ভাইস চেয়ারম্যানকে। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতির কড়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন সুকান্ত বাবু যে আইনের কথা তুলে এই অভিযোগ করলেন, এই ধরনের অভিযোগে তো দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেই হন না কেন ওই পদে বসে থাকার অধিকারী তারা হন না। শুধু এরাই কেন, অধীর চৌধুরী, পি চিদম্বরমের মতো কারোরই এমপি পদে থাকার কথা নয়, কারণ তাদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। প্রথম কথা হচ্ছে আমি ধন্যবাদ জানাই সুকান্ত মজুমদারকে যে তার অজ্ঞতা, তার আইন না জানা, আইন সম্বন্ধে সম্যক ধারণা না থাকার যে প্রতিফলন তিনি মানুষের সামনে করে ফেলেছেন। ভারতের আইনে বলাই আছে যে কয়েকটা এনডিপিএস অ্যাক্ট, পিএমএলএ বা 304B এছাড়া যে কোনো কেসে যদি কেউ গ্রেপ্তার হন বা কেউ বিরুদ্ধে কোনো অভিযোগ হয় প্রাথমিক স্তরে, তাহলে কেসটা এইভাবেই শোনা হবে যে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট ধরা হবে। এই আইন সম্বন্ধে সম্যক ধারণা, কারণ অভিযোগ যে কোনো সময় যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। এক, দুই, আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে তাহলে মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, তার কারণ তিনি 81 দিন জেল খেটেছিলেন গুজরাটে গোদরার সময়। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে তাহলে বিজেপির বিরোধী দলনেতা বাংলার শ্রী শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা থাকার কোনো অধিকার নেই, তার কারণ নারদার চার্জশিটে তার নাম রয়েছে। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে তাহলে বিজেপির এমপি ব্রিজভূষণের সাংসদ থাকার অধিকার নেই, তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানি, কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে তাহলে সাংসদ বিরোধী দলনেতা থাকার অধিকার অধীর চৌধুরীর নেই, তার কারণ তার বিরুদ্ধে মার্ডার কেসে তিনি 2বার জেল খেটেছেন এবং অভিযোগে। এবং আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে তাহলে পি চিদম্বরম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তারও রাজনীতি করার অধিকার নেই, তার কারণ তিনি 108 দিন ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের মামলায়, অসঙ্গতি সম্পূর্ণ সম্পত্তির মামলায় তিনি 108 দিন জেল খেটেছেন। এই যে পড়াশোনা না জানার ফল, এবং এই যে সিপিএম এর সুশান্ত ঘোষ জেল খেটেছেন, লক্ষণ শেঠ জেল খেটেছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শহর জলপাইগুড়িতে জলাভূমি রক্ষায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে যৌথ পরিবেশ মঞ্চ। প্রশাসনের পর এবারে সেচ দপ্তর বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর পশ্চিম পারে জলা বুঝিয়ে নির্মাণ কাজ রুখতে জোর তৎপরতা সংগঠনের অন্তরে। এবারে তাদের অভিযোগ, এলাকায় করলার পূর্ব দিকের স্লুইস গেটটি চালু থাকলেও পশ্চিম দিকের স্লুইস গেটটি চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে করলার অতিরিক্ত জল ওই জমিতে যার ফলে সহজেই ওই জলাভূমিতে নির্মাণ কাজ চালানোর অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা। কিছুদিন আগে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন মঞ্চ। শুক্রবার নর্থ ইস্ট ইরিগেশন সার্কেল 2 এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উত্তম চৌধুরীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। পাশাপাশি স্মারকলিপিও জমা দেওয়া হয়। কর্মসূচিতে হাজির ছিলেন বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায় সহ মঞ্চের অন্যান্য সদস্যরা। জ্যোতিপ্রসাদ বাবু জানান, চক্রান্ত করে গেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সহজেই বহুতল নির্মাণ সম্ভব হয়। এ বিষয়ে সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ হয়েছে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বলেও খবর।
এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের একটা নির্দিষ্ট করে একটা ডেপুটেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে ওই বিশ্ববালা ক্রীড়াঙ্গনের ঠিক পেছনটাতে যে জায়গাটা জলাশয়টা আছে ওখানে একটা চক্রান্ত করে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আবাসন করবার জন্য। তো সেই সঙ্গে আবাসন করবার জন্য যে পরিকল্পনা আছে সেই বিষয়ে তো আমরা ডিস্ট্রিক্ট অথরিটিকে অলরেডি জানিয়েছি। তার জন্য বিধি ব্যবস্থা কি নেওয়া হয় সেটা আন্ডার প্রসেস আছে। আজকে আমরা ইরিগেশন দপ্তরে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কাছে এসেছি ওই কানেকশনে একটি কথা জানানোর জন্য বা একটা অভিযোগ জানানোর জন্য। সেটা হচ্ছে ওখানে যে এম্বাঙ্কমেন্ট মানে বাঁধ যে আছে সেই বাঁধগুলোর একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডের যে বাঁধটা, ইস্ট সাইডের বাঁধে স্লুইস গেট আছে, ওয়েস্ট সাইডের যে বাঁধটা সেই বাঁধটার যে স্লুইস গেটটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ওখানে যে মানে যারা এই একটা অসৎ উদ্দেশ্যে একটা আবাসন তৈরি করার প্রকল্প নিয়েছে তারাই এই কাজটা করেছে। তো আমরা এটা ওনার দৃষ্টিগোচর করালাম যে বিষয়টা যদি আগামী দিনে কখনো ওভারফ্লাড হয় এই অঞ্চলে তাহলে ওই বাঁধটা কিন্তু উড়ে যাবে। কারণ ওই স্লুইস গেটটা হচ্ছে এই জল এক্সেস জলটাকে বার করার জন্য করা হয়। এটা একটা বিজ্ঞানভিত্তিক একটা অ্যাপ্রোচ, সেটাকে এইভাবে বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কারণ নেই। তো আজকে কি কথা হলো? আজকে আমরা চাইলাম যে উনি ব্যাপারটা ইন্সপেক্ট করে দেখবেন, দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমাদেরকে আশ্বাস দিলেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ফের চিকিৎসা পরিষেবার গাফিলতির অভিযোগ। এক সদ্যজাতের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনস্থ মাতৃমায়াতে। অন্যদিকে মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসক এবং নার্সরা দুর্ব্যবহার করছেন রোগীর পরিজনদের সঙ্গে। প্রতিবাদ করলে উল্টে আরও দুর্ব্যবহার করা হয়। মৃতার পরিবার জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও দায়িত্বে থাকা আধিকারিকরা কিছুই না জানিয়ে চলে যান বলে অভিযোগ। গত মঙ্গলবার ধূপগুড়ির ঝাড়শাল বাড়ির বাসিন্দা পেশায় গয়েরকাটা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে ধূপগুড়ি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি করানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ির মাতৃমাতে স্থানান্তরিত করা হয়েছিল। সদ্যজাতের জন্ম হওয়ার আগেই ওই সদ্যজাতের মৃত্যু হয় বলে অভিযোগ। গর্ভবতী মহিলার স্বামী আবুল কালাম আজাদ বলেন, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে নবজাতকের। থানা এবং স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ধূপগুড়িতে মঙ্গলবার এনেছিলাম, ধূপগুড়ির থেকে এখানে বৃহস্পতিবার রেফার করেছে। এখানে এনেছি বৃহস্পতিবার 4 তারিখ। এখানে ভর্তি করার পরে কালকে বা পরশুদিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ব্যথার, নর্মাল ডেলিভারি করবে। আমরা ডাক্তারকে বলছিলাম যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয় তাহলে আপনি সিজার করেন। 4 তারিখে ভর্তি করাইলাম, বৃহস্পতিবার, আজকে হচ্ছে শনিবার, মানে 3 দিন হয়ে গেল। কালকের বাচ্চাটা পেটের ভিতরে মারা গেল। এটা কেন হবে এরকম? আপনারা কি করে জানলেন কালকে মারা গেছে বাচ্চাটা? আমাদের ওখানে যে ডাক্তার আছে প্রকাশ মজুমদার, আমাদের বাড়ির পাশে, আমি নিয়ে গেছিলাম বাচ্চাকে ওখানে, বললো যে এই বাচ্চা কালকে রাতেই মারা গেছে। কালকে রাত 8:30 থেকে আজকে 12টা পর্যন্ত কাতরাইছে, কোনো ডাক্তার যায়নি, কোনো নার্স যায়নি। হাতে চ্যানেল ছিল, ওই চ্যানেলটাও খুলে দেয়নি বা ভালো করে দেয়নি। আমি চাচ্ছি যে ডাক্তারের প্রতি কোনো শাস্তি হয়। আমরা রিটার্ন কমপ্লেন করব, থানায় কমপ্লেন করব। আমার সাথে যা হয়েছে কারোর সাথে যে এইটা না হয়। আমার ওয়াইফ হয়, আমার নাম আবুল কালাম আজাদ। না, কোনো পরিষেবা ঠিক নেই। অ্যাম্বুলেন্স আনলে অ্যাম্বুলেন্সকে পয়সা দিতে হয় 400-500 করে। এখানে নার্সরা পয়সা নেয় না, মাসিদের পয়সা দিতে হয়। সিজার করলে গ্লাস নিয়ে আসতে হয় 1200, 1300, 1400 টাকা দিয়ে। সবকিছুই দিতে হয় এখানে, সরকারি নাম মাত্র। বড় সাফল্য সাদা পোশাকের পুলিশের। উদ্ধার করা হলো চুরি যাওয়া সরকারি সম্পত্তি। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে 20 থেকে 25টি পিচ ড্রাম ভর্তি উদ্ধার করে সাদা পোশাকের পুলিশ। শনিবার এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির সাদা পোশাকের পুলিশ এই অভিযান চালান। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। লাগাতার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে। তবে এই সাফল্য শহরবাসীকে খানিকটা স্বস্তি দিল বলেই মত সাধারণের। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
ফ্রাইড ইডলি, গাজরের হালুয়া থেকে শুরু করে পনির ক্রাঞ্চ সহ রকমারি খাবারের পসরা সাজিয়ে ফুড ফেস্টিভ্যাল পালন করল জলপাইগুড়ির মারোয়ারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। স্টুডেন্টস উইকের অধীনে স্কুলের 8ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। স্কুলের একটি ক্লাসরুমে যে যার খাবার সাজিয়ে বসেছে। বিচারক হিসাবে শিক্ষিকারা সেই খাবার টেস্ট করে ছাত্রীদের উৎসাহ বর্ধন করলেন। স্কুলের টিচার ইনচার্জ রিমা তিওয়ারি বলেন, বিভিন্ন সময়ে সিলেবাসের বাইরে বাস্তব জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করতে ছাত্রীদের নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অন্যান্য বিষয়ের মতোই ছাত্রীদের মধ্যেও রকমারি রান্নার আগ্রহ তৈরি হয়। ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে প্রাথমিক ধারণা এর থেকেই তৈরি হয় বলেই মত তাঁর। বাই গভর্নমেন্ট 2nd to 8 অক্টোবর স্টুডেন্ট উইক ফলো করার জন্য এসেছিল। তো তার মধ্যে 2 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত নানা ধরনের প্রোগ্রাম আয়োজন আছে, যার মধ্যে আপনার প্ল্যান্ট স্যাপলিং, ফুড ফেস্টিভ্যাল, বুক ডিস্ট্রিবিউশন, সিএম ম্যাডামের বার্তা, অনেক কিছু আছে। যার মধ্যে আমাদের মানে সিএম ম্যাডামের বার্তা বলে বুক ডিস্ট্রিবিউশন বা প্ল্যান্ট স্যাপলিংটা বাকি আছে, ওটা হয়নি। নো ইওর পাড়া, অনেক কিছু প্রোগ্রাম আছে, যার মধ্যে আমরা আজকে ফুড ফেস্টিভ্যালটা করছি ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটাও করবো। কালকে আমাদের কুইজ অ্যান্ড ডিবেট কম্পিটিশনও আছে, মানে ডে বাই ডে যেমন যেমন শিডিউল সেই শিডিউল অনুযায়ী কাজ চলছে। ফুড ফেস্টিভ্যালে কি কি রাখা হয়েছে? ফুড ফেস্টিভ্যালে অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো থিম বা কিছু দেইনি, আমরা স্টুডেন্টদের জাস্ট বলে দিয়েছি কি তোমরা যেটা ভাবে রান্না করতে পারো, আর আমাদের মেয়েরা বেশ ভালো রান্না করতে পারে, তো এরা যেমন যেটা পেরেছে সেভাবে মানে নির্দিষ্ট কোনো ক্লাসের কেউ মানে কোন ক্লাসের মেয়েরা না, আমাদের এখানে নির্দিষ্ট, কেননা এখানে তো নির্দিষ্ট কিছু বলে দেওয়া হয়নি, তো ফলে আমরা বলে দিয়েছিলাম যারা তো বেসিক্যালি 5, 6, 7 নেই, 8 to 10 স্টুডেন্টরা আছে 11 পর্যন্ত। উৎসাহ কেমন দেখছেন? উৎসাহ অনেক বেশি, মানে বাড়িতে রান্না ইচ্ছে মতো হলো না হলো, করলাম না, কিন্তু স্কুলে করে আনতে হবে, দিদিমণিদের খাওয়াতে হবে, এই উৎসাহটা ওদের ভীষণ। আর আপনারা হয়তো দেখতে পারবেন যে মানে ওরা খুব এগারলি, ম্যাডাম এটা টেস্ট করেন, ম্যাডাম ওটা টেস্ট করেন, তো ওদের উৎসাহটা দেখে আমাদেরও রান্নার দিকে একটা টানটা স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে, যেটা এক সময় কি হয় আমরাও ফেড আপ হয়ে যাই করতে করতে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। দুটি আলাদা হাসপাতাল, কিন্তু চিকিৎসক মাত্র একজন। চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে প্রাণী সম্পদ বিকাশ। পশু চিকিৎসকের অবর্তমানে প্রক্সি দিচ্ছেন ফার্মাসিস্ট, আর সেই চিকিৎসা কতটা কাজে লাগছে তা নিয়ে সংশয় প্রতিপালকরা। নতুন করে ডাক্তার নিয়োগ হলেই সমস্যা মিটবে, আশ্বাস আধিকারিকদের। জলপাইগুড়ি সদর ব্লকে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রাণী হাসপাতাল, যার একটি বিডিও অফিসে, দ্বিতীয়টি ঘুঘুডাঙ্গায়। দুই হাসপাতালের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। সম্প্রতি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকেই ঘুঘুডাঙ্গার ডাক্তারবাবুর বাড়তি দায়িত্ব দেওয়া হয় সদর প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের। দুই জায়গার দায়িত্ব সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা ডাক্তারবাবুর। এক হাসপাতালে 3 দিন, অন্য হাসপাতালে 2 দিন সময় ভাগ করে নিতে হচ্ছে তাঁকে। এখন আমার তরফ থেকে আমি যতটুকু পারছি ততটুকু মানে চেষ্টা করছি সময় দেওয়ার, দু তরফেই সময় দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাণী পালকরা হ্যাম্পার হয় না। হ্যাঁ, আমি প্রতিদিন তো এক সেন্টারে বসতে পারছি না, কোনো ওখানে হয়তো 4 দিন যাচ্ছি, এখানে হয়তো 2 দিন আসছি, সেটাতে একটু ডাক্তারবাবুদের একটু হয়তো ওনারা একটু পরিষেবা, তবুও আমার বলা থাকে যে ফার্মাসিস্ট আছেন, গ্রুপ ডি আছেন, বা এখানে বিএলডিও সাহেব আছেন, আমাকে বলা আছে যে যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাকে অবশ্যই যোগাযোগ করে যদি আমি যতটা সহযোগিতা করার সেটুকু করব। তারপরেও যদি না হয়, যদি খুব এমার্জেন্সি হয়ে পড়ে, তাহলে হয়তো মেবি এসএইচসিতে পাঠাতে হবে। কারণ যেহেতু আমরা অ্যাকচুয়ালি এবিএইচসিতে সময়টা দেওয়ার কারণটা হচ্ছে যে ওইটা একটু ইন্টিরিয়ার জায়গায়, মানে সদর ব্লকের ইন্টিরিয়ার জায়গায় পড়ছে, তো সেইখানে আমাকে যেহেতু ওখানকার আর কোথাও কোনো সেন্টার নেই, তো সেহেতু ওখানকার ওরা মানে প্রান্তিক চাষিরা একটু অসুবিধায় পড়ে যাবে বলে আমাকে ওখানে একটু সময়টা বেশি দিতে হবে, এবং দিচ্ছিও তাই। যেহেতু ওনারা নিয়ে আসেন বা গরু, ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন রকমের সমস্যায়, শুকর বিভিন্ন রকমের সমস্যায় আমাদের ওনাদের সাথে নিবিড় যোগাযোগ আছে, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যতটা সম্ভব পরিষেবা দেওয়ার। ফলে প্রত্যেক দিনই পশু প্রতিপালকদের চাপ সামাল দিতে চিকিৎসকের ভূমিকায় নামতে হচ্ছে ফার্মাসিস্টকে। একটি প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উপরে নির্ভরশীল অন্তত 4-5টি গ্রাম।
প্রত্যেক দিন এক একটি স্বাস্থ্যকেন্দ্রে আসে কম করে 1 থেকে 150 প্রাণী। ফলে দূর দূরান্ত থেকে এসে ডাক্তারবাবুকে না পেয়ে হতাশ হলেও শেষ পর্যন্ত ফার্মাসিস্ট বাবুকে দিয়েই প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে হচ্ছে প্রতিপালকদের। তবে শুধুমাত্র জলপাইগুড়ি সদর নয়, ধূপগুড়ি বানারহাট ব্লকেও একই সমস্যা। চিকিৎসকের অভাবে পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ। আমি না ডাক্তারবাবু পাইনি, ডাক্তারবাবু আজকে বসেনি, যে আরেকজন যে উনি বসছিলেন উনি দেখছেন। আমার ছাগলটা অসুস্থের জন্য আমি নিয়ে আসছি। এটা কেন, আর বাড়িতে আমার একটা অসুস্থ ছাগল আছে, সেজন্যই নিয়ে আসলাম। ডাক্তারবাবু থাকলে আমার ভালো হতো, ডাক্তার বুঝতে পারতো জিনিসটা, কিন্তু নেই আর কি করবো, এখন ওনাকেই দেখাতে হবে। সমস্যা হচ্ছে এই যে আমার ছাগলটা হচ্ছে কুকুরে কামড় দিছে, হ্যাঁ, মানে ডাক্তারবাবু না থাকাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ, ভালোভাবে চিকিৎসা করতে পারতেছি না, হ্যাঁ সমস্যা হচ্ছে। আশপাশে মানে শুধু আমার একা না, আরও আশপাশের সবারই এই সমস্যাটাই হচ্ছে। এই যে ওষুধে কালকে গরুর জন্য আসলাম নাকি, ডাক্তার পাই নেই নাকি, অন্য দেখলো, তারপর আমাকে বললো স্লিপ দিল, তুমি এই ওষুধটা কিনো। হ্যাঁ, এখান থেকে ওষুধ নাই, এটা ওষুধ দিতে পারবো না, আমাকে লিখে দিল। ডাক্তারবাবু ছিল না, ডাক্তারবাবু ছিল না। ডাক্তার থাকলে তো ভালো হয়। হ্যাঁ, ডাক্তার থাকলে ভালো হলে। আমার কথা বলছেন ফার্মাসির নাসিম বাবু, ডাক্তারবাবু যখন আসবে তখন তো আপনাকেই ডাক্তারবাবু ছিল, মানে ডাক্তারবাবু ছিল বলতে মানে যে নভেম্বরের 3 তারিখে আমাদের আগে যে ডাক্তারবাবু ছিলেন উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন। আমাদের এবিএসসি যে ডাক্তারবাবু আছে, ডাক্তার চয়ন বলুন, উনি দায়িত্বে আছেন, ঠিক আছে। উনি মঙ্গলবার বৃহস্পতি 2 দিন, শনিবারও আসছেন, 3 দিন করে আসেন, আর বাকি 2 দিন আমাদের সামলাতে হয় আর কি। তাদের ডাক্তার দিলে সুবিধা হয়, মানে স্থায়ী ডাক্তার দিলে। এখানে চাপ আছে আর কি, মানে এখানে আসে অনেক প্রাণীপালক আসে প্রচুর, অনেক বড় জীবিত ইয়ে তো, অনেক বড় ব্লক তো, অনেক আশেপাশে এসে রন্ধামালি, পাহাড়পুর, গড়ালবাড়ি, তারপরে খড়িয়া, এগুলো তো বিবেকানন্দ পল্লী, এগুলো তো আসছি আর কি। ডাক্তার দিলে ভালো হয়, আমাদের কাজে সুবিধা হয় আরো। জলপাইগুড়ি ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর সৌভিক বারুই জানিয়েছেন, একজন ডাক্তারবাবুর পক্ষে 2টি জায়গায় পরিষেবা দেওয়া এক কথায় অত্যন্ত চাপের। সে কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তো এই সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা নয়, এটা হচ্ছে আপনার রিসেন্ট যে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, সেই ট্রান্সফার অর্ডারে এখানে ডাক্তার পাঠানো হয়নি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন, হয়তো খুব দ্রুতই ডাক্তার পাঠাবেন, কিন্তু যতক্ষণ না ডাক্তার আসছে একটা সাময়িক সমস্যা থাকছে। সেক্ষেত্রে ওই ঘুঘুডাঙ্গা যিনি ডাক্তারবাবু আসেন তিনি সপ্তাহে 2 দিন আসেন, 2 দিন এখানে ডিউটি করেন, 3 দিন ঘুঘুডাঙ্গায় ডিউটি করেন। যেদিন উনি আসতে পারেন না, মাঝে মাঝে আমাকেও কাজ করতে হয়। এটা এখানে যদি পার্মানেন্ট ডাক্তার পাওয়া যায় ভালো হয়, সমস্যাগুলো মিটে যায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ঘুঘুডাঙ্গা হাসপাতালে আমাদের 2 জন স্টাফ, একটা হাসপাতাল চালাতে গেলে দেখেছি আমরা মিনিমাম 3 জন স্টাফ লাগে, একজন ডাক্তারবাবু, একজন ফার্মাসিস্ট অথবা এলডিএ এবং সঙ্গে একজন গ্রুপ ডি। এবার ঘুঘুডাঙ্গা হাসপাতালে যদি আমরা একটা গ্রুপ ডি বা একজন ফার্মাসিস্টকে পাই, তাহলে হাসপাতালটা চালাতে সুবিধা হবে। কর্তৃপক্ষকে আমরা অলরেডি জানিয়েছি, ব্যবস্থা নেবেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শীতকালীন মৌসুমি ফলে ছেয়ে গিয়েছে বাজার। বিভিন্ন প্রকারের আপেল, কুল, জলপাই, কমলা সহ নানা রকমের ফল দিয়ে ভরে রয়েছে বাজার। তবে এখানে বড় টুইস্ট, বাজারে কমলা লেবুর তুলনায় কিন্নু কমলায় ভরে আছে। কমলার নামে কিন্নু কমলা কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ নাগরিক, এমনটাই দাবি করছেন দিনবাজারের ফল ব্যবসায়ীদের একাংশ। তবে কমলা আর কিন্নুর পার্থক্যটা কোথায়? দোকানিরা বলছেন কমলার খোসা সহজে ছাড়ানো সম্ভব, কমলার রঙও কিছুটা ভিন্ন আর দেখতে একটু ফোলা ফোলা। অন্যদিকে কিন্নু কমলার খোসা একেবারে মসৃণ, রংটাও চকচকে, হাত দিয়ে খোসা ছাড়ানো একটু কঠিন, কিন্তু পাশাপাশি রাখলে চেনা বেশ মুশকিল। এই সুযোগেই মানুষকে ঠকিয়ে অনেক ব্যবসায়ী কিন্নু বিক্রি করছেন বলে অভিযোগ। আপনি পারলে কিনু চিনে না লোকরা, কিন্নু আর কমলার মধ্যে কি তফাৎ এটা আপনি ছুললেই সেন্টটা পাবেন, উপরে মাংসটা পাবেন না, সারা
সাবাটা কমলাটা তারা বলছে এত কম দামে দিতে পারেন না, যেহেতু কেনু বলে দিতে পারছে। কমলা সবাই চিনেই না দাদা, চিনতো না, এই পরিস্থিতি হইতো না। বলতেছে ওখানে 15টা দিচ্ছে, 20টা দিচ্ছে, ওটা পাঞ্জাবের কেনু, ওটা কমলা না, না নাগপুর না পাঞ্জাবের ওটা কেনু, এটা 10টা 15টা দিচ্ছে, ওটা কেনু, ওটা কমলা না। এটা হলো ভুটানের কমলা, লিখে দিব আমি, ভুটানের চালান চাই, চালানও দিয়ে দিতে পারি, যদি বিশ্বাস লোকের না হয়। কি করে খাইলে চিনি মতো মিষ্টি, আপনি একটু টেস্ট করতে পারেন, আপনি নিজে খাই দেখেন, তারপরে আপনি বলবেন যে না ভালো না মন্দ। আর কমলাটা দেখেন, কমলা খুললে বোঝা যায় যে কোন কমলা কোথায় কার। তারা কি মিথ্যা বলছে? হ্যাঁ মিথ্যেই বলছে, ওরা তো নিজে, ওরা বেচেছে 4টা 100 টাকা, আমরা বেচি 10টা 100 টাকা, 50 টাকা, 10টা 50, 5 টাকা পিস ভুটানে কমলা, ওরা বেচে 5টা 100 টাকা। তোরা তো বলবেই ওরা লুটে খাচ্ছে, সত্যি কথা যেটা। আর আমাদের বলে খালি কেনই বেচে, কেনই বেচে, আর লোকও চিনে না দাদা, লোক চিনে না, যেটা ওরা বুঝে ওইটা সত্যি। ওদের দোকান আছে সত্যি বলবে, আমরা এক ব্যবসায়ী জানান, বাজারের বাইরে অনেকেই কমলার নামে পাঞ্জাব থেকে আসা কিন্নু বিক্রি করছেন। দেখতে এগুলো কমলার মতো ঠিকই, কিন্তু ঠিকঠাক কমলা লেবু নয়, স্বাদেরও ফারাক। কিন্নু টক হয়, দামও কম। যেখানে কমলার ধরন 50 টাকায় 5টা পাওয়া সম্ভব, সেখানে কিন্নু 50 টাকায় 12 থেকে 15টা বিক্রি করা হচ্ছে। অনেকে সেগুলো কমলা ভেবেই কিনছেন, আবার কেউ জানেন সেগুলো কিন্নু, তাই কম দামেও সেটাই কিনছেন। বাইরে যেটা বিক্রি হচ্ছে সেটা তো কমলা না, সেটা কিন্নু বলো, এটাকে পাঞ্জাবের কিন্নু বলো এটাকে। তারা বলছে দার্জিলিং না, অরিজিনাল দার্জিলিং এর দাম বেশি থাকে, কম থাকে না, মোটামুটি একটা দাম থাকে। আর কিন্নুর দাম তো সস্তা একদম, তারা কমলা বলছে। হ্যাঁ না, এটা বলো কি হলো, ওটা কিন্নু, ওইটা কিন্নু, ওটা কমলা না, ওইটা মিথ্যা বলছে। আপনাদের কি ব্যবসা ডাউন থাকছে? হ্যাঁ আপনাদের ব্যবসা ডাউন থাকছে। হ্যাঁ ওই কমলা বেরোনোতে আমাদের কম ব্যবসা একটু ডাউন থাকছে। ওই কমলা বেরোনোতে আমাদের ব্যবসা, এই অরিজিনাল কমলা লোকে চিনছে না। অরিজিনাল কমলার দাম, অরিজিনাল কমলা ধরুন মিনিমাম রেট 10 টাকা পিস, মিনিমাম রেট যেটা ওটা 10 টাকা পিস, আর বড়গুলো 15 টাকা পিস। আর ওরা একদম বড়গুলো 15 টাকা। হ্যাঁ ওরা 4-5 টাকা বিক্রি করছে। হ্যাঁ 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 4-5 টাকা বিক্রি করছে ওরা। মানুষ বুঝছে না স্বাদ, হ্যাঁ স্বাদ খেয়ে বুঝছে কেউ, কারো পয়সা হয়তো। হ্যাঁ না, অনেকে বাচ্চা, গরিব মানুষ নিতে পারে না, বাচ্চারা তো নিতে হয় বাধ্য হয়ে, 5 টাকা করে 4 টাকা করে নিতে হয়। গরিব মানুষ নিতে পারে না, কি করবে, দার্জিলিং কমলা নিতে পারে না, 10 টাকা পিস নিতে পারে না, ওই জন্য তারা 5 টাকা পিস, 4 টাকা পিস, 3 টাকা পিস কিনে খাচ্ছে। বাজারে ফল কিনতে এসে এক বিক্রেতা বলেন, কিন্নুর তুলনায় দাম দিয়ে ভালো দার্জিলিং কমলা খাওয়া ঢের ভালো। দার্জিলিং এমনকি ভুটানের কমলার স্বাদই আলাদা। সবসময় থাকে না, কোন দিন কোন কিভাবে হয় কোন ঠিক থাকে না। এখন তো মোটামুটি এই যে 10টা কমলা দিল 50 টাকা, আর অন্যদিন এই কমলাগুলি 8 টাকা 9 টাকা করে দেয়। রোজ রোজ কি দাম বাড়ে? হ্যাঁ কমে বাড়ে, কোনো ঠিক নাই, আমদানি উপরে সব হয়। কতগুলো নিলেন আপনি? আমি নিলাম 20টা। দাম কম পেলেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চূড়ান্ত পর্যায়ের মহিলা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিদ্বন্দ্বী দুই দল চন্দননগর বনাম বর্ধমান। সিএবি পরিচালিত আন্ডার 18 গার্লস ক্রিকেট টুর্নামেন্ট জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাবে অনুষ্ঠিত হলো। 3 দিন ধরে চলে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব ময়দানে ডিএসএ পরিচালিত এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো। শনিবার শেষ পর্যায়ের খেলা হয়। খেলা দেখতে রীতিমতো ভিড় জমে ওঠে মাঠে। 3টি জায়গা থেকে মহিলা ক্রিকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, চন্দননগর, বর্ধমান এবং মানভূম, যার মধ্যে এদিন চন্দননগর এবং বর্ধমানের ফাইনাল হলো। শেষে চন্দননগরকে পিছনে ফেলে বর্ধমান বিজয়ী হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার উগ্রপন্থী যোগ রয়েছে জলপাইগুড়িতে শাসক দলের একাধিক ইস্যু নিয়ে তুলোধনা সুকান্ত মজুমদারের। তিনি যদি ভাইস চেয়ারম্যান না থাকতে পারেন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারেন না। সুকান্তকে ধন্যবাদ ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।
শহর জলপাইগুড়িতে জলাভূমি রক্ষায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে যৌথ পরিবেশ মঞ্চ। প্রশাসনের পর এবার সেচ দপ্তর। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর পশ্চিম পারে জলা বুঝিয়ে নির্মাণ কাজ রুখতে জোর তৎপরতা প্রশাসনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।